তাহলে আগের দিনের ক্লাসে আমরা যেটা করেছিলাম সেই পার্টটার পরে যে অঙ্কটা আমাদেরকে মানে অঙ্ক যতটুকু পার্ট আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আগের দিন আমরা দেখেছিলাম অঙ্কটা আমাদের এরকম ছিল, ডায়াগ্রাম সেম থাকবে। সেকেন্ড পার্ট বিতে যেটা বলেছিল কি বলে দিয়েছিল, অ্যাকচুয়াল এফিসিয়েন্সিটা হচ্ছে রিভার্সেবল এফিসিয়েন্সির 40%, আর অ্যাকচুয়াল সিওপিটা হচ্ছে রিভার্সেবল সিওপির 40%। এরকম অঙ্ক দিতে পারে তোমাদেরকে পরীক্ষায়। যদি দুটো একই সাথে দেয় তাহলে 10 নম্বর দেবে, যদি শুধু এইটা দেয় তাহলে 4 থেকে 5 দেবে, যদি শুধু এটা দেয় তাহলে 5 থেকে 6 দেবে। বোঝা যাচ্ছে আমার কথা? পুরো অঙ্কটা দিলে হ্যাঁ স্যার। যেভাবে আমি অঙ্কটা দিয়েছি তাহলে 10 নম্বর দেবে। যদি শুধু এ এর কোশ্চেনের অ্যান্সারটা বের করতে বলে তাহলে 4 থেকে 5, যদি শুধু বি এর কোশ্চেনের অ্যান্সার বের করতে বলে তাহলে 5 থেকে 6। মার্কস ডিস্ট্রিবিউশন এরকম থাকে, অঙ্ক কিন্তু পুরোটা সেম। ঠিক আছে, তাহলে আমরা আগের দিন এটা দেখেছিলাম, আজকে বিটা দেখবো। বি এর শুধু আমাকে এই দুটো জিনিস বুঝতে হবে তাহলেই হয়ে যাবে, বাকি সব অঙ্ক সেম, অ্যান্সার অবভিয়াসলি আলাদা বেরোবে। তো আমাকে কি বলে দিয়েছে বি এর পার্টে, বিয়ের পার্টে আমাদেরকে বলে দিয়েছে কি বলেছে, যে যদি অ্যাকচুয়াল এফিসিয়েন্সিটা রিভার্সেবল এফিসিয়েন্সির 40%, মানে আমি লাইনটা আরেকবার লিখে নেবো এখানে, এফিসিয়েন্সি অফ অ্যাকচুয়াল ইকুয়াল টু 40%, 40% মানে 40/100 অফ কি রিভার্সেবল এফিসিয়েন্সি, এই জিনিসটা আমাদেরকে বলা হয়। যদি এটা হয়, তো যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, এইটা ইকুয়াল টু 40/100 ইন্টু রিভার্সেবল এফিসিয়েন্সি। এবার এই অঙ্কটায় আমাদের রিভার্সেবলের এফিসিয়েন্সি কত বেরিয়েছিল আগের দিন, ভালো করে খেয়াল করে দেখলে কত বেরিয়েছিল। দেখো, রিভার্সেবল সাইকেলের এফিসিয়েন্সি আমাদের বেরিয়েছিল টেম্পারেচার দিয়ে আমরা যেটা বের করেছিলাম সেটা হচ্ছে এইটা। কেউ ভুল করবে না, কেউ আবার নতুন করে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে যাবে না, সময় নষ্ট, অঙ্ক ভুল হতে পারে। নতুন করে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে গেলে তোমরা ইয়ে ওয়ার্ক ডান এইসব দিয়ে বের করবে, ভুল হতে পারে। তো কি আমাদের যে রিভার্সেবল এফিসিয়েন্সি যেটা বেরিয়েছিল সেটা হতো 0.641, এত ইন্টু 0.6414 বসিয়ে দিলাম। তাহলে এবার আমাদের এফিসিয়েন্সিটা কত আসবে আমরা ক্যালকুলেট করে নেবো, কত, 0.6414 ইন্টু 40/100 মানে ইন্টু 0.40 ইকুয়াল টু আমাদের আসবে কত, 0.2565। ঠিক আছে, 0.2565। তার মানে আমাদের এবার যে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি সেটা হলো 0.2565, রাইট? এবার দুটোর মধ্যে পার্থক্য কি দেখো, খুব ভালো করে বুঝবে পার্থক্য। ওকে, যেটা বলছি দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা জানি যে কার্নোট সাইকেল হচ্ছে রিভার্সেবল, রাইট? তো আমরা রিভার্সেবলের এফিসিয়েন্সিটা বার করেছি, তার বেসিসে আমরা কতটা ওয়ার্ক ডান পাবো, কতটা হিট নেবে, কতটা হিট ছাড়বে, সেসব কিছু ক্যালকুলেট করেছি। কিন্তু প্র্যাকটিক্যাল কেসেসে রিভার্সেবল সাইকেলের তো কোনো জায়গা নেই, কার্নোট সাইকেলের কোনো জায়গা নেই। ঠিক আছে, অ্যাকচুয়াল যে এফিসিয়েন্সিটা হবে সেটা নিশ্চয়ই প্র্যাকটিক্যালি যে এফিসিয়েন্সি পেয়েছিলাম বা কার্নোট সাইকেলে যে এফিসিয়েন্সি পেয়েছিলাম তার থেকে কম হবে। দেখো, আমরা রিভার্সেবল সাইকেল এফিসিয়েন্সি এত পেয়েছিলাম, অ্যাকচুয়াল এফিসিয়েন্সি পাচ্ছি হচ্ছে এত। মানে হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল ইঞ্জিনের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ওকে, আর এটা হচ্ছে থিওরিটিক্যাল, মানে এটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। কিন্তু আমাদেরকে যখনই বলে দেবে অ্যাকচুয়াল, তার মানে ইঞ্জিনটা ফাইনালি আমাদেরকে যে এফিসিয়েন্সিটা ডেলিভার করছে সেটা হচ্ছে এইটা। বোঝা যাচ্ছে? কোথাও বুঝতে অসুবিধা হলো বলবে। সেই জন্যই অনেক জায়গায় দেওয়া থাকে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি, যেখানেই রিভার্সেবলের ব্যাপার দেওয়া থাকবে সেখানে আমাদেরকে বলা থাকবে অ্যাকচুয়াল। তার মানে কি আমরা ক্যালকুলেট করছি ইঞ্জিনটার এত দেওয়া উচিত, রিভার্সেবল সাইকেল অনুযায়ী, কারণ অনুযায়ী এফিসিয়েন্সি এত হওয়া উচিত, কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি, অ্যাকচুয়ালি যে পাচ্ছি সেটা হচ্ছে রিভার্সেবল সাইকেলের এফিসিয়েন্সি 40% পাচ্ছি, মানে তার থেকে তোমরা কম পাচ্ছি। ওকে, এবার আমায় কি করতে হবে, এবার আমায় সেম ইনফরমেশন গুলো বার করতে হবে এই এফিসিয়েন্সিটা। মানে এবার আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু ডব্লিউ বাই Q1। ডব্লিউটা আমাদের জানা আছে, Q1টা আমাদের বের করতে হবে। পুরোটা দেখো এবার আগের অঙ্ক, পুরোটা দেখো এবার আগের অঙ্ক। আমরা কি করেছিলাম, রিভার্সিবলের এফিসিয়েন্সি ডব্লিউ বাই Q1। Q1টা আমাদের দেওয়া ছিল, ডব্লিউটা আমাদের বের করতে হবে।
সরি এখানে আমি একটু উল্টো লিখেছি যে ডব্লিউটা আমাদের বের করতে হবে, Q1টা আমাদের দেওয়া আছে, Q1 2000 দেওয়া আছে, বাস। তাহলে এখান থেকে আমরা ডব্লিউটা পেয়ে যাবো পুরো আগের অঙ্কটার মতো। এবার এখানে জাস্ট এইটুকু জায়গা চেঞ্জ। এবার আমার ক্যালকুলেশন এইটার বেসিসে করতে হবে, এই এফিসিয়েন্সিটার বেসিসে, এইটা নয়, কারণ পরীক্ষা বলে দিয়েছে অ্যাকচুয়াল থিওরিটিক্যালের থেকে এত পার্সেন্ট। ঠিক সেম ভাবে যে যেখানে বুঝতে পারবো না বলবে, ঠিক সেম ভাবে আমাকে বলেছে সিওপি অ্যাকচুয়ালটাও 40% অফ সিওপি রিভার্সেবল, রাইট? তো এখানেও আমরা সেম জিনিস করব। সেম জিনিস করবো বলতে 40% অফ সিওপি আমার রিভার্সেবল ইঞ্জিনের জন্য কত বেরিয়েছিল, এখানে সিওপি আমরা কত বের করেছিলাম, দেখো সিওপি 4.21 এখান থেকে বের করেছিলাম টেম্পারেচার দিয়ে কত বের করেছিলাম 4.21 সিওপি রিভার্সেবল। এবার আমাকে বলে দিয়েছে আবার কি অ্যাকচুয়াল, মানে আমাকে আবার বলে দিয়েছে অ্যাকচুয়াল, মানে রেফ্রিজারেটরটা এফিসিয়েন্সি হওয়া উচিত ছিল 4.21, কিন্তু অ্যাকচুয়াল যে এফিসিয়েন্সি সেইটা হচ্ছে, মানে এটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে পেয়েছি, কিন্তু আমরা অ্যাকচুয়াল যেটা পাচ্ছি সেটা হচ্ছে 40% অফ 4.21, মানে কত হবে 40% অফ 0.40 ইন্টু 4.21 ইকুয়াল টু 1.684, তো 1.684 সিওপি অ্যাকচুয়াল। কোনো ডাউট থাকবে না? এবার কি, এবার আমরা এইটা নিয়ে ক্যালকুলেশন করবো, কারণ আমাদের অ্যাকচুয়ালটার উপর বের করতে বলেছে। বি নম্বর কোশ্চেন কে দেওয়া ছিল 40% যদি এফিসিয়েন্সি অ্যাকচুয়াল হয়, 40% যদি সিওপি অ্যাকচুয়াল হয়, তাহলে আমাদের সেম ইনফরমেশন গুলো বার করতে হবে, Q4 আর Q3 প্লাস Q2। পুরো অঙ্কটা সেম এবার আগের অঙ্কের মতো, শুধু আগের অঙ্কে আমরা এফিসিয়েন্সি এইটার বেসিসে বের করেছিলাম, এবার এই এফিসিয়েন্সি এইটার বেসিসে ক্যালকুলেশন করে বের করতে হবে আস্তে আস্তে একটার পর একটা স্টেপ করে। আগের অঙ্কে আমরা সিওপি এটার বেসিসে বের করেছিলাম 4.21 এর, এবার আমাদের সিওপি এটার বেসিসে বের করতে হবে। কি কি আবার সেম, ডিজায়ার মানে হচ্ছে Q4 বাই ইনপুট মানে হচ্ছে ডব্লিউ। এখান থেকে এবার আগের অঙ্কের মতো এগোব। তো সবাই আমাকে, আমি যতটা করে দিলাম তারপরে সবাই আমাকে বের করে দেখাবে কি কি, Q4 কত আর হচ্ছে Q2 প্লাস Q3 কত, ইকুয়াল টু, ঠিক আছে? এই পুরো অঙ্কের যে বি পার্টটা, এই পুরো অঙ্কের যে বি পার্টটা সেইটা থাকবে এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট। যারা অ্যাসাইনমেন্ট দেবে না তারা ইন্টারনালে, মানে যারা ক্লাসে উপস্থিত আছে, যারা ক্লাসে উপস্থিত নেই সবার জন্য বলছি, ইন্টারনালে মার্কস খুব কম যাবে, কোনো গ্রেড মার্কস পাবে না, একদম পরিষ্কার। এবারে ইনস্ট্রাকশন আছে, ইন্টারনালে মার্কস কম যাবে, কোনো গ্রেড মার্কস দেওয়া হবে না যারা অ্যাসাইনমেন্ট দেবে। যারা অ্যাসাইনমেন্ট দেবে তাদের ইন্টারনাল মার্কস কম পেলেও আমরা গ্রেস দিয়ে পাঠাবো, ওকে? যতজন স্টুডেন্ট আছে যারা দেবে না তারা একদম ফেল করে যেতে পারো, কারণ ইন্টারনাল মার্কস সকলকে বলে দেবে, যারা ক্লাসে উপস্থিত নেই তাদেরকে বলে দেবে। তো আমার এই উইকের অ্যাসাইনমেন্ট সবাই আমাকে মেল করবে, মেল আইডি সবাই জানো, গুগল ক্লাসরুমে দেওয়া আছে। এই যে অঙ্কটা যেটা আমি দিয়েছি তার বি পার্ট, যেটা আমি করিয়ে দিলাম না, যেটা আমি হিন্টস দিয়ে দিলাম, তার বি পার্টটা হচ্ছে এই উইকের অ্যাসাইনমেন্ট। অলরেডি এর আগে আমরা একটা অ্যাসাইনমেন্ট কালেক্ট করেছি, অ্যাসাইনমেন্টের টাইম মঙ্গলবারের মধ্যে, মঙ্গলবার রাতের মধ্যে অ্যাসাইনমেন্টের টাইম, মঙ্গলবারের পরে যদি কেউ পাঠায় আমি নেব, ঠিক আছে? কারো কোনো ডাউট? আমরা একটা মডিউল পুরো শেষ করে নিয়েছি, ইম্পর্টেন্ট মডিউল। কেন এখান থেকে থিওরি, ডেরিভেশন, অঙ্ক তিনটেই আসবে, থিওরিও আসতে পারে, ডেরিভেশনও আসতে পারে, অঙ্কও আসতে পারে, সেই জন্য এই মডিউলটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যে মডিউলে আসবো, এখান পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে বলবো। স্যার বলছি ডাব্লিউ গুলো ফার্স্টে বার করে তো তারপর এটা বার করতে হবে তো, মানে Q4। তুমি একেবারে কালকের অঙ্কের মতো, একেবারে আচ্ছা কালকের অঙ্ক, ঠিক আছে? কালকের অঙ্কতে আমরা দেখো, কালকের অঙ্কতে আমরা এফিসিয়েন্সি কি এখান থেকে ক্যালকুলেশন করে থাকবো, ওই 0.6414 থেকে ক্যালকুলেশন করে আস্তে আস্তে আমরা বার করেছিলাম ডব্লিউ আর কত, ঠিক যেভাবে বার করেছিলাম। এবারে আমরা এফিসিয়েন্সি কত নেবো, 0.2565। আগের দিনে কত নিয়েছিলাম, ফার্স্ট অঙ্কের ক্ষেত্রে নিয়েছিলাম 0.6,
641। ঠিক সেরকম সিওপি কত নিয়েছিলাম, সিওপি কিছু একটা নিয়েছিলাম, সিওপি অফ আর, হ্যাঁ সিওপি পেয়েছিলাম 4.1। তারপরে আমরা ক্যালকুলেশন করা স্টার্ট করেছিলাম। আজকে আমরা কত নেবো, সিওপি 1.8, এইটা নিয়ে আমরা ক্যালকুলেশন করা start ওকে করব। ঠিক আছে, বাকিটা পুরোটা আগের অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, দুটো মিলিয়ে দিতে পারে, সেপারেটলি দিতে পারে, বারবার বলছি তো ভালো করে। আর সেই জন্য এটা আমি অ্যাসাইনমেন্টে দিচ্ছি। আর কারো কোনো ডাউট না থাকলে আমি নেক্সট চ্যাপ্টারে যাব। নেক্সট পার্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে এয়ার কম্প্রেসর। এয়ার কম্প্রেসর চ্যাপ্টারটা ভালো করে বুঝবে, শুধু থিওরি আসবে, অঙ্ক নেই খুব একটা, যদি অঙ্ক আসেও 2 নম্বরের একদম ছোট্ট আসার চান্স খুবই কম, একদম সোজা অঙ্ক আসবে। ঠিক আছে, এয়ার কম্প্রেসর। তো এয়ার কম্প্রেসরের মেনলি থিওরি পার্টটা ভালো করে পড়তে হবে, ওয়ার্কিং প্রিন্সিপালটা ভালো করে জানতে হবে, আমি সবকিছু বলবো। প্রথমত এয়ার কম্প্রেসরের কাজ কি? কাজ কি? কাজ হচ্ছে এয়ার বা গ্যাসের গ্যাসের প্রেশার রাইজ করা, টু রাইজ দ্য প্রেশার অফ গ্যাসেস, GSS, টু রাইজ দ্য প্রেশার অফ গ্যাসেস। কম্প্রেসর কি করে, যদি এয়ার কোথাও নাও লেখা থাকে, যদি শুধু কম্প্রেসার লেখা থাকে, তাহলে আমরা কি বলবো, কম্প্রেসর কি করে, গ্যাসের প্রেশার রাইজ করে। যদি আমাকে বলা থাকে শুধু পাম্প, পাম্প কি করে, পাম্পও কিন্তু প্রেশার রাইজ করে। কার, লিকুইড। একদম মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নাও এই পয়েন্টটা, কারণ এটা ইন্টারভিউ কোশ্চেন। কি, কম্প্রেসারের কাজ কি, স্যার প্রেশার রাইজ করা। পাম্পের কাজ কি, স্যার প্রেশার রাইজ করা। তাহলে কম্প্রেসারের পাম্পের মধ্যে ডিফারেন্স কি, পাম্প লিকুইডের প্রেশার রাইজ করে, কম্প্রেসার শুধু গ্যাসের প্রেশার রাইজ করে। ওকে, দুটোই প্রেশার রাইজ করে। তো তোমাকে যখন বলবে কম্প্রেসারের কাজ কি, একদম প্রমিনেন্ট অ্যান্সার হচ্ছে গ্যাস এর প্রেশার রাইজ করা। পাম্পের কাজ কি, লিকুইডের প্রেশার রাইজ করা। তারপর আর কোনো কোশ্চেনে কি, ওকে। তো কম্প্রেসারের কাজ হলো, ঠিক আছে। এবার কম্প্রেসার কি ডিভাইস, মানে ক্লোজ, কম্প্রেসার কি সিস্টেম, ক্লোজ সিস্টেম নাকি ওপেন সিস্টেম। দেখো কম্প্রেসার কি হয়, কম্প্রেসার হচ্ছে এক, তো কম্প্রেসারের মধ্যে আমরা কিছুটা গ্যাস পাঠাই, সেই গ্যাসটাকে সে কম্প্রেস করে আমাদেরকে সাপ্লাই করে। তার মানে কি, মাস ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না, আমাকে রেসপন্স করবে। হচ্ছে স্যার। কম্প্রেসারে আমি গ্যাস পাঠাচ্ছি, আর কম্প্রেসার আমাকে গ্যাসটাকে পাঠাচ্ছে, কিন্তু সে প্রেশারটাকে রাইজ করছে। তার মানে মাস ট্রান্সফার হচ্ছে। ওকে, এনার্জি কি ট্রান্সফার হচ্ছে কম্প্রেসারে, স্মল ইভি আর ক্যাপিটাল ই, এনার্জি কি ট্রান্সফার হচ্ছে। কারণ কম্প্রেসারকে চালানোর জন্য আমাদেরকে কিছু তো এনার্জি সাপ্লাই দিতে হবে। যারা বাইকে পাম্প দিতে যাও, তারা দেখবে ওখানে একটা জেনারেটর, ডিজেল জেনারেটর দিয়ে কম্প্রেসারটাকে রান করে, বা ইলেকট্রিক মোটর দিয়ে কম্প্রেসারটাকে রাইজ করে। তার মানে কি, তাকেও আমরা একটা এনার্জি দিচ্ছি, তার বদলে সে এয়ারের প্রেশারটাকে রাইজ করছে। তার মানে সেখানে কি এনার্জিও নিশ্চয়ই ট্রান্সফার হচ্ছে, কোনো ডাউট থাকলে বলবো। তার মানে কম্প্রেসারের মধ্যে মাস আর এনার্জি দুটোই ট্রান্সফার হচ্ছে। তাহলে কম্প্রেসার কি ডিভাইস, ওপেন সিস্টেম না ক্লোজ সিস্টেম? ওপেন মাস, সিস্টেম। একদম। ইন্টারভিউ কোশ্চেন বা কম্পিটিটিভ এক্সামের শর্ট কোশ্চেন অনেক জায়গাতেই আছে, হুইচ অ্যামং অফ দিস ইজ ওপেন সিস্টেম, তার মধ্যে একটা থাকবে কম্প্রেসার। হুইচ অ্যামং অফ দিস ইজ নট এন ওপেন সিস্টেম, অনেকগুলো অপশন দেবে, কম্প্রেসার দেবে, পাম্প দেবে, টারবাইন দেবে, এমন প্রেসার কুকার দেবে উইদাউট ভালভ। তাহলে কোনটা ওপেন সিস্টেম নয়, প্রেসার কুকার উইদাউট ভালভ। কারণ উইদাউট ভালভে যদি প্রেসার কুকার দেওয়া হয়, তাহলে তার থেকে মাস ট্রান্সফার হতে পারবে না। এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর বই, মানে একটু কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন ঘাটলি পেয়ে যায়। তাহলে কম্প্রেসার হচ্ছে আমাদের ওপেন সিস্টেম, ঠিক আছে। কোনো ডাউট থাকলে বলবো। একটা হয়ে গেল কম্প্রেসারের কাজ, কম্প্রেসার ওপেন সিস্টেম, ঠিক আছে। কম্প্রেসারের টাইপ, ওটা আমরা একদম লাস্টে। আরেকটা কি বলবো বলছিলাম, ওপেন সিস্টেম হলো, হ্যাঁ ওপেন সিস্টেম। অ্যান্ড যেহেতু কম্প্রেসারকে আমরা একটা ওয়ার্ক দিতে হয়, তার মানে এটা কি, ওয়ার্ক কনজিউমিং ডিভাইস, ওয়ার্ক কনজিউমিং ডিভাইস, DEVIC,
যেহেতু আমরা কম্প্রেসারকে ওয়ার্ক একটা ইনপুট দিতে হয়, তাই ওয়ার্ক কনজিউমিং ডিভাইস। যদি কম্প্রেসার আমাদেরকে ওয়ার্ক দিত, ওকে, তাহলে সেটা হতো ওয়ার্ক প্রডিউসিং ডিভাইস। কোনো ডাউট থাকলে এখান পর্যন্ত বলবো। Okay, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এবার আসবো আমরা হচ্ছে কম্প্রেসারের টাইপ। কম্প্রেসারের টাইপে আসার আগে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কি কোনো মানে এমন কিছু পড়েছো যেখানে কম্প্রেসারের ইউজ আছে এখনো পর্যন্ত? এই আহ, উম, এই সেমিস্টারের থার্মাল ইঞ্জিনিয়ারিং সিলেবাসে কোথাও কি এয়ার কম্প্রেসারের ইউজ দেখেছো? কোথাও কম্প্রেসারের ইউজ দেখেছো? রেসপন্স করবে মনে আমি পড়ছে কিন্তু। না স্যার। বিশ্বজিৎ স্যার তোমাদের রেফ্রিজারেশন শেষের পথে। হুম। রেফ্রিজারেশনের 4টে ইকুইপমেন্টস এর নাম কি? স্যার ইভাপোরেটর, কন্ডেন্সার আর ওরম ভাবে মনে করলে হবে না, সিকোয়েন্স ওয়াইজ মনে করতে হবে। সিকোয়েন্স ওয়াইজ মনে করলে সব কটা মনে থাকবে। যেমন আমি দেখিয়েছি কি পাওয়ার প্ল্যান্টে কি কি থাকে? বয়লার, বয়লার, রাইট? তারপরে টারবাইন। বয়লারের পরে কি থাকে? বয়লারে স্টিম জেনারেট হয়, তারপরে সেটা কোথায় যায়? টারবাইন 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 নিশ্চয়ই টারবাইনে। এত আস্তে আস্তে কেন? যেটা বলবে এই কনফিডেন্সের সাথে বলবে, বয়লার, টারবাইন। তারপরে কোথায়? কন্ডেন্সার কন্ডেন্সার। তারপরে কোথায়? পাম্প পাম্প। সবাই একটু মিউট করবে, ইকো আসছে, যার ইকো আসছে মিউট করবে। তাহলে আমাদের পাওয়ার প্ল্যান্টে 4টে থাকে, র্যাঙ্কিং সাইকেল চলে 4টে, বয়লার, টারবাইন, কন্ডেন্সার, পাম্প। এইভাবে মনে রাখবো সিকোয়েন্স ওয়াইজ, বয়লার, টারবাইন, কম্প্রেসার, পাম্প। কারণ এটা এই সিকোয়েন্সে চলে, পর পর মনে রাখবো, না হলে একটা মিসিং হয়ে যাবে। ঠিক তেমন যখন আমরা রেফ্রিজারেশন পড়েছি, বিষয় স্যার যেটা পড়িয়েছেন, কি কি থাকে? একদম নিচে ইভাপোরেটর থাকে, তারপরে সেটা কোথায় যায়? কম্প্রেসারে, রেফ্রিজারেন্টটা কম্প্রেসারে। তারপরে সেটা কোথায় যায়? কন্ডেন্সার। তারপরে সেটা কোথায় যায়? এক্সপানশন ভালভ বা থ্রটল ভালভ। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে কি কি হলো? ইভাপোরেটর, কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপানশন। ইভাপোরেটর, কম্প্রেসার, কন্ডেন্সার, সিকোয়েন্স ওয়াইজ আমাদেরকে মনে রাখতে হবে, না হলে কিন্তু একটা মিস হয়ে যাবে। এবার দুটোর মধ্যে পার্থক্য দেখো, এইটা কোন দিকে ঘুরছে, এই দিকে যে সার্কিটটা কোন দিকে ঘুরছে, এই ডাইরেকশনে ক্লকওয়াইজ, রাইট? এখানে সার্কিটটা কোন দিকে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ। কেন এরকম? কারণ এখান থেকে এই যে পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা টারবাইন থেকে ওয়ার্ক আউটপুট পাই, মানে প্লাস ডব্লিউ, রাইট? ওয়ার্ক প্রডিউসিং ডিভাইস পাওয়ার প্ল্যান্ট, তার ওয়ার্ক আউটপুট পাই পাওয়ার প্ল্যান্ট থেকে, রাইট? তাই এটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে। আর এটা কি? এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। কেন? কারণ এখানে আমাদেরকে ওয়ার্ক ইনপুট দিতে হয়, মানে নেগেটিভ ওয়ার্ক ইনপুট দিতে হচ্ছে, মানে নেগেটিভ মাইনাস ডব্লিউ, তাকে ওয়ার্কটা কম্প্রেসারে দিতে হয়। তো সেই জন্য এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ওয়ার্ক প্রডিউসিং ডিভাইস পজিটিভ ওয়ার্ক সবসময় ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে। ওয়ার্ক কনজিউমিং ডিভাইস নেগেটিভ ওয়ার্ক সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা জানি আমরা কম্প্রেসার কোথায় পড়েছি? ইভাপোরেটর, কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ। 4টে জিনিস আমাদেরকে পুরো এই সিকোয়েন্সে মনে রাখতে হবে। পাওয়ার প্ল্যান্ট বললে বয়লার, টারবাইন, কম্প্রেসার, সরি, বয়লার, টারবাইন, কন্ডেন্সার, পাম্প। যদি আমাদেরকে বলে রেফ্রিজারেশন সাইকেল, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল এর নাম কি কি? ইভাপোরেটর, কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপানশন। তো আমরা দেখেছি এখানে কম্প্রেসারের ইউজ হচ্ছে, ওকে, কম্প্রেসারের ইউজ এখানে। তো আমরা এবার কম্প্রেসারটাকে ডিটেলসে করবো, কারণ একটা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের কম্প্রেসার হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। সব থেকে, যাদের বাড়িতে এসি বা ফ্রিজ আছে, সকলের বাড়িতে আশা করি সকলের বাড়িতে এসি বা ফ্রিজ আছে, যাদের নেই তাও, যাদের বাড়িতে আছে বা যারা দেখেছো, তাদের মধ্যে সবাই একটা জিনিস জেনে রাখো, যে এসি হোক আর ফ্রিজ হোক, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কম্প্রেসার। সব থেকে দামি পার্ট হচ্ছে কম্প্রেসার। এসি যখন বাড়িতে সেট করতে আসে বা কোথাও থেকে কোথাও নিয়ে যাওয়া হয়, তখন দেখবে এসির একটা সাইড খুব বেশি হেভি হয়, সেই সাইডে হচ্ছে কম্প্রেসার থাকে।
ফ্রিজ দেখলে দেখবে পুরোনো দিনের ফ্রিজগুলোতে নিচের দিকে একদম গোল মতো একটা বাটি থাকে, গোল মতো একটা গম্বুজের মতো জিনিস রাখা থাকে, তার ভেতরে থাকে হচ্ছে কম্প্রেসার। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট কম্প্রেসার, সব থেকে দামিও বলতে হবে। ওকে, তো আমরা সেটাকে নিয়ে সেই জন্যই আমরা কম্প্রেসার নিয়ে করছি। তো কম্প্রেসারের কাজ হয়ে গেল, কি সিস্টেম হয়ে গেল, প্রডিউসিং আওয়ার কনজিউমিং ডিভাইস। এবার আমরা আসবো হচ্ছে কম্প্রেসারের ক্যাটাগরি, কম্প্রেসারের টাইপস। জেনারেলি আমাদের কম্প্রেসার দুটো টাইপের, আমরা একটা একটা করে ডিটেলসে পড়ব। জেনারেলি দুটো টাইপের হয়, ক্লাসিফাই করলে তো অজস্র হয়ে যাবে, কিন্তু জেনারেলি দুটো টাইপেরই আমরা পড়ব, মেইনলি দুটো টাইপ। ঠিক আছে, তারপরে যদি আমাদেরকে শুধু কম্প্রেসারের ক্লাসিফিকেশন লিখতে দেয়, সেটা আমরা ফার্দার করব, কত কত টাইপ হতে পারে, অনেক টাইপের হয়। ঠিক আছে, অনেক টাইপের নতুন নতুন ইনভেন্টও করা হচ্ছে, কিন্তু জেনারেলি একটা হচ্ছে রেসিপ্রোকেটিং, আর RECIPROCATIO, রেসিপ্রোকেটিং TING, রেসিপ্রোকেটিং কম্প্রেসর, আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। এই দুটো মেন ভাগে আমরা ভাগ করতে পারি কম্প্রেসরের দুটো টাইপ, রেসিপ্রোকেটিং অ্যান্ড সেন্ট্রিফিউগাল। আমরা প্রত্যেকটার ব্যাপারে আস্তে আস্তে পড়বো, প্রথমে রেসিপ্রোকেটিংটা পড়বো, তারপরে আমরা সেন্ট্রিফিউগালটা পড়বো। যেহেতু আমরা দুটো নাম জেনে গেছি, তো দুটো নামের মধ্যে আগে আমরা অল্প যে ডিফারেন্স আছে সেটা আমরা দেখব। রেসিপ্রোকেটিং মানে কি? যে রেসিপ্রোকেট করছে, রেসিপ্রোকেট করছে মানে আপ ডাউন করছে, সেটা হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেসর। মানে রেসিপ্রোকেশন মোশন কাকে আমরা বলবো? যখন কোনো, সাপোজ রেসিপ্রোকেটিং মোশন হচ্ছে এটা সিলিন্ডার পিস্টন, পিস্টন পিস্টনটা কি হচ্ছে, একবার উপর দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে, এই মোশনটাকে আমরা বলি আপ ডাউন, এটাকে আমরা বলি রেসিপ্রোকেটিং। ওকে, আর একটা মোশন আছে অসিলেটিং মোশন, যেটা আমরা ফিজিক্সে পড়েছি। অসিলেটিং মোশন মানে যদি আমরা কোনো পেন্ডুলামকে যদি আমরা ঝুলিয়ে দিই, তারপরে সেটাকে যদি আমরা টোকা মারি, তাহলে তার যে মোশনটা পাই, মানে এই যে এইদিকে এদিকে 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 যে মোশনটা পাই, সেটা হচ্ছে আমাদের অসিলেটরি মোশন। এটাকে বলা হয় রেসিপ্রোকেশন, এটাকে বলা হয় অসিলেশন। ঠিক আছে, ফিজিক্সে আমরা পড়েছি, যাই হোক এটা আমাদের এখন কোনো কাজে নেই। রেসিপ্রোকেটিং মোশন, অসিলেটরি মোশন, রেসিপ্রোকেটিং মোশন, অসিলেটিং মোশন। তো এটা আমাদের কোনো কাজে না। রেসিপ্রোকেটিং কম্প্রেসর মানে কি? রেসিপ্রোকেটিং কম্প্রেসর মানে হচ্ছে, নাম কেন দেয়া হচ্ছে, কারণ রেসিপ্রোকেটিং মোশনের উপর ডিপেন্ড করে এই কম্প্রেসরটা কাজ করে। সেন্ট্রিফিউগাল কেন নাম দেওয়া হচ্ছে, কারণ এই যে কম্প্রেসরটা, এটা সেন্ট্রিফিউগাল মোশন বা সেন্ট্রিফিউগাল ফোর্সের উপর কাজ করে। সেন্ট্রিফিউগাল ফোর্সের উপর আমরা আসবো, সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের ব্যাপারে ডিটেলসে তখন বুঝতে পারবো। সেখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে আমরা এয়ারটাকে কম্প্রেস করি, আর এখানে রেসিপ্রোকেটিং মোশনের মাধ্যমে কম্প্রেস করি। রেসিপ্রোকেটিং কম্প্রেসর, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেসর, RECIPROCATING কম্প্রেসর। রেসিপ্রোকেটিং কম্প্রেসরটাকে আমরা ফার্স্ট কি বলেছি, রেসিপ্রোকেটিং মোশন, তার মানে একদম ইজি, কি সিলিন্ডার পিস্টন অ্যারেঞ্জ, বাস সেটাই হচ্ছে আমাদের রেসিপ্রোকেটিং মোশন। এখানে একটা পিস্টন থাকে, এখানে একটা ইনলেট ভালভ থাকে, এখানে একটা আউটলেট, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কানেক্টিং রড, আর এখান থেকে আমাদের ট্র্যাক, এখানে একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক। এটা হচ্ছে আমাদের ইয়ে রেসিপ্রোকেটিং কম্প্রেসর, একটা বেসিক রেসিপ্রোকেটিং কম্প্রেসর। কাজ কিভাবে করে? কাজ করে হচ্ছে, ধরে নাও এই যে ক্র্যাঙ্কটা আছে, ক্র্যাঙ্কটা যে শ্যাফটের মাধ্যমে যুক্ত থাকে একটা কার সাথে, একটা মোটরের সাথে। ঠিক আছে, এটা তো সাইড ভিউ দেখছি। ধরে নাও এই যে মাঝখানে যে আমি হোলটা করেছি, এটা হচ্ছে একটা শ্যাফট। এই শ্যাফটটা কার সাথে আটকে আছে? শ্যাফটটা এখানে একটা, আমার হাতটা ধরে নাও মোটর, পেনটা ধরে নাও শ্যাফট, তো শ্যাফটটা এখানে আছে, মোটরের সাথে অ্যাটাচ হয়ে আছে। এবার মোটর আমার হাতটা যখন ঘুরবে, তখন সে কি করবে, এই ক্র্যাঙ্কটাকে, শ্যাফটটাকে ঘোরাবে, এই ক্র্যাঙ্কটাকে একটা ডাইরেকশনে ঘোরাবে,
ক্র্যাঙ্কটাকে যদি একটা ডাইরেকশনে ঘোরায়, তার মানে আমাদের কি পিস্টনটা একবার উপরে যাবে একবার নিচে। এখন কিন্তু ক্লিয়ার হলো বলবো। আমরা যখন আমাদের কলেজ খুলবে, আমাদের ল্যাবে ডেমো আছে, আমরা ডেমো গুলো অবশ্যই দেখবো, তাহলে তো পরিষ্কার হবেই। আমার তাও মনে হচ্ছে, আশা করি আমি পরিষ্কারভাবে বোঝাতে পারছি। যদি কারো কোনো ডাউট থাকে আমাকে বলবে, যেহেতু আমি বলছি। ওকে, কি হয়, উম, এটাকে আমরা বলি কানেক্টিং রড, এটাকে আমরা বলি ক্র্যাঙ্ক, এটাকে পিস্টন বলি, তারপর এটাকে সিলিন্ডার বলি। এখানটা যে ভালভ থেকে ইনলেট ভালভ, এখানটা যে ভালভ থেকে আউটলেট। ওকে, কি হয়, ক্র্যাঙ্কের মাঝখানে যে শ্যাফট থাকে, ক্র্যাঙ্ক শ্যাফট, ধরে নাও পেনটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক শ্যাফট, তো এরকম ভাবে থাকে। আমার হাতটা হচ্ছে মোটর, তো জাস্ট এরকম ভাবে অ্যাটাচ। এবার মোটরটা যখন ঘুরবে, মোটরটা যখন এই ডাইরেকশনে ঘুরবে, তখন সে কি করবে, সে এই ক্র্যাঙ্কটাকে এই ডাইরেকশনে ঘোরাবে। যদি ক্র্যাঙ্কটাকে এই ডাইরেকশনে ঘোরায়, তো ক্র্যাঙ্কটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। এর ফলে কি হবে, এই রোটারি মোশনটা এখানে এসে অসিলেশনে অসিলেটরি মোশনে কনভার্ট হবে। মানে পিস্টনটা একবার উপরে যাবে একবার নিচে যাবে। বোঝা যাচ্ছে? তো এর রেসিপ্রোকেটিং। ফলে, হ্যাঁ, তো এর ফলে আমাদের কি হচ্ছে, একটা রেসিপ্রোকেটিং মোশন জেনারেট হচ্ছে। এবার এই রেসিপ্রোকেটিং মোশন জেনারেট হলে কি হবে, ভালো করে সাপোজ এটা আমাদের সিলিন্ডার পিস্টন। ওকে, তো যখন আমাদের, এটা হচ্ছে ইনলেট ভালভ, এটা হচ্ছে আউটলেট। যখন আমার পেনটা ধরুন এখন পিস্টন, যখন পিস্টনটা একদম উপরে, টপ ডেড সেন্টার বলে, একদম উপরে, তো যখন সে ফার্স্ট উপর থেকে নিচেতে নামবে, তখন ইনলেট ভালভটা খুলে যাবে। আর ভেতরে সাকশন প্রেসারের ফলে, ভ্যাকিউম প্রেসারের ফলে সাকশন জেনারেট হবে, যার ফলে ইনলেট ভালভ দিয়ে আমাদের গ্যাস ভেতরে আসবে। রাইট? কোনো ডাউট থাকলে বলবো এখন পর্যন্ত। গ্যাস ভেতরে, স্যার তারপর আরেকবার আমরা বলুন। মনে করো আমার পেনটা পিস্টন, পিস্টনটা এখানে রয়েছে, ঠিক আছে, একদম টপ ডেড সেন্টার উপরে। এবার যখন পিস্টনটা নিচের দিকে নামবে অসিলেশন মোশনের জন্য, অসিলেটরি, সরি, রেসিপ্রোকেটিং মোশনের জন্য, অসিলেশন বলতে পারি, রেসিপ্রোকেটিং মোশনের জন্য যখন পেনটা নিচের দিকে নামবে, তখন কি হবে, ইনলেট ভালভ দিয়ে আমাদের গ্যাসটা সিলিন্ডারের ভেতরে ঢুকবে, তার মানে সিলিন্ডারের ভেতরে গ্যাসটা ফিল হয়ে গেল। নেক্সট কি হবে, আবার রেসিপ্রোকেটিং মোশন, মানে হচ্ছে পিস্টনটা উপরের দিকে উঠবে। এবার পিস্টনটা উপরের দিকে যখন উঠবে, তখন গ্যাসটাকে কম্প্রেস করবে, কম্প্রেস করবে, কম্প্রেস করবে। মনে করো এরকম জায়গায় গ্যাসটা এই জায়গাটায় পুরোটা কম্প্রেস, তখন কি হবে, আউটলেট ভালভটা, এক্সিট ভালভটা খুলে যাবে। তো এই হাই প্রেসারের গ্যাসটা আমরা সাপ্লাই করি। জাস্ট এই একদম সিম্পল, সাকশন, কম্প্রেশন, তারপরে এক্সস্ট। সাকশন হলো, কম্প্রেশন হলো, এক্সস্ট। বোঝা যাচ্ছে? এইটাকে বলি আমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসর। ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে এরকম। এবার এর জন্য আমাদেরকে কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। কটা বলো? Okay. কয়েকটা বেসিক জিনিস বলতে কি, কয়েকটা বেসিক জিনিস বলতে খুব ভালো করে বুঝবে। এই পিস্টনটা, ওকে, একটা সার্টেন লিমিট পর্যন্ত উপর দিকে উঠতে পারে। কারণ পিস্টনটা যদি পুরো একদম উপরে গিয়ে সিলিন্ডারের মাথা, সিলিন্ডার হেডটাকে যদি বারবার ধাক্কা মারে, তাহলে সিলিন্ডার হেডটা এখান থেকে ভেঙে যাবে। তো আমরা একটা ক্লিয়ারেন্স রাখি, মানে পিস্টনটা এখান থেকে সাপোজ এখান পর্যন্ত উঠতে পারে, এর বেশি পিস্টনটা উঠতে পারবে না। ওকে, তাহলে আমরা কি বলি, এই জায়গাটার একটা নাম, কি নাম দিই জায়গাটার, টপ ডেড সেন্টার। এই জায়গাটার একটা নাম, কি নাম দিই, বটম ডেড সেন্টার। মানে পিস্টনটা একদম নিচের পজিশনে যখন থাকবে, ওকে, সিলিন্ডার হেড থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যখন থাকবে, ভালো করে বুঝবে, পিস্টনটা সিলিন্ডার হেড, মাথাটাকে বলি, সিলিন্ডার হেড থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যখন থাকবে, সেই পজিশনটাকে আমরা বলি বটম ডেড সেন্টার। পিস্টনটা সিলিন্ডার হেডের যখন সব থেকে কাছাকাছি থাকবে, সেই পজিশনটাকে আমরা বলি টপ ডেড সেন্টার। ঠিক আছে, খুব ভালো করে, কারো কোনো ডাউট থাকলে বলবো। এবার এই যে লেন্থ, বটম ডেড সেন্টার আর টপ ডেড সেন্টারের মাঝখানের যে লেন্থ, এটাকে আমরা বলি স্ট্রোক, STROKE, স্ট্রোক। তোমরা শুনেছো 2 স্ট্রোক ইঞ্জিন, 4 স্ট্রোক ইঞ্জিন, কেন স্ট্রোক, এইটাই হচ্ছে স্ট্রোক।
ঠিক আছে, আসবো আমরা পরে আসবো, আমাদের সাবজেক্ট আছে অটোমোবাইল, আমরা নেক্সট পাওয়ার ইঞ্জিনিয়ারিংও করবো, সব ডিটেলস করবো। এখন শুধু যেগুলো বলছি সেগুলো জেনে নাও। তাহলে বটম ডেড সেন্টার জানলাম, টপ ডেড সেন্টার জানলাম, স্ট্রোক কাকে বলে জানলাম। স্ট্রোকটা কি? এই যে টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টারের মাঝখানের যে ডিস্টেন্স, এটাকে আমরা বলি স্ট্রোক বা স্ট্রোক লেন্থ, LENGTH, স্ট্রোক লেন্থ। এবার এটা যদি একটা সিলিন্ডার হয়, রাইট, তো এর টপ ভিউ কেমন হবে? নিশ্চয়ই একটা সার্কুলার ডিস্ক টপ ভিউ। কোনো ডাউট থাকলে বলবে, রেসপন্স করবে, হবে কি হবে না। হবে যদি স্যার। এটা সিলিন্ডার হয় তাহলে নিশ্চয়ই টপ মানে টপ ভিউ, আমার একটা সার্কুলার ডিস্ক পারে, সার্কুলার হবে, সার্কেল হবে টপ ভিউ। তো এবার যদি টপ ভিউটা আমাদের সার্কেল হয়, তাহলে আমাদের এই যে সিলিন্ডারের যে ডায়ামিটার, যে ডায়ামিটার যে ডায়ামিটার এই ডায়ামিটারটাকে আমরা একটা নামে জানি। ডায়ামিটারটাকে আমরা ইঞ্জিনিয়ারিং টার্মে BORE, বোর বলি। একটা সিলিন্ডারের দুটো জিনিস নিয়ে সিলিন্ডারের স্পেসিফিকেশন হয়, যে কোনো সিলিন্ডার কি কি? একটা হচ্ছে বোর আর একটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক বলতে এই যে লেন্থ, সেটাকে আমরা স্ট্রোক বলি। বোর বলতে সিলিন্ডারটা যে ডায়ামিটার, সেটাকে আমরা বোর। ওকে, এবার এবার যেটা আসি সেটা হচ্ছে সোয়েপ্ট ভলিউম। সোয়েপ্ট ভলিউম আমরা কাকে বলবো? এই যে টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টার, এর মাঝখানের যে ভলিউম, পুরো যে ভলিউম, ভালো করে বুঝবে, লেন্থ নয়, এরিয়া নয়, ভলিউম, সেটাকে আমরা বলবো সোয়েপ্ট, SWEPT, সোয়েপ্ট ভলিউম। কেন এর নাম এরকম দিয়েছি? কারণ পিস্টনটা যতদূর সোয়েপ্ট করতে পারে, তার যে ভলিউম, সেটা হচ্ছে আমরা সোয়েপ্ট ভলিউম। কি করে বার করবো স্যার সোয়েপ্ট ভলিউম? ভলিউম সাফিক্সে SWEPT, সোয়েপ্ট যদি আমরা লিখি, তাহলে আমরা কি করে বার করতে পারি? দেখো, ভলিউম বার করার জন্য আমরা সার্কুলার ডিস্কের এরিয়া ইনটু যদি লেন্থটা গুণ করে দিই। এই সিলিন্ডারের এরিয়া বলতে টপ ভিউ এর যে এরিয়া। সাপোজ আমি এটা একটা পেন, এর একদম টপ ভিউটা হচ্ছে সার্কুলার, এর একটা লেন্থ আছে, আমার আঙুলটা যতটুকু, এর এটা হচ্ছে লেন্থ। তাহলে এর ভলিউম আমরা কি করে বার করবো? ফার্স্ট এই সার্কুলার জায়গাটার এরিয়া বার করবো, ইনটু এতটুকু লেন্থটা গুণ করে দেবো, তাহলে আমার এর ভলিউম বেরিয়ে যাবে। রাইট, কোনো ডাউট থাকলে বলবো। তাহলে সেই সোয়েপ্ট ভলিউমটা আমরা কি করে বার করবো? ফার্স্ট আমাদেরকে এরিয়া বার করতে হবে ক্রস সেকশনে, মানে পাই বাই 4d² ইনটু এই যে স্ট্রোক লেন্থকে সাপোজ আমরা LS দিয়ে ডিনোট করছি, তাহলে আমাদের পেয়ে যাবো হচ্ছে সোয়েপ্ট ভলিউম। কোনো ডাউট থাকলে বলবো, ঠিক আছে। ইয়েস স্যার। এবার এটা ধরে গেল সোয়েপ্ট ভলিউম। এবার ভালো, ডি স্কোয়ারটা কোনটা? ডি স্যার, স্কোয়ারটা? ডি স্কোয়ারটা ডি স্কোয়ার কি করে এলো? আমরা তো জানি, আমরা তো তোমার সার্কুলারের এরিয়া জানি। একটা সার্কেলের এরিয়া কি? সার্কেলের প্রথমে আমাকে বলো পরিধি কি? পেরিমিটার। পেরিমিটার বা পরিধি আমরা কি করে বের করতে পারি? 2 2 পাই আর। পাই আর, আমি আচ্ছা ক্যাপিটাল আর তোমাদের সুবিধা, 2 পাই আর, রাইট, 2 পাই আর ইয়েস রেডিয়াস দিয়ে ডিনোট করলে। যদি আমি ডায়ামিটার দিয়ে ডিনোট করি, তাহলে আমি কি লিখতে পারি? ডায়ামিটার মানে কি? পাই ডি। আর এর ডবল। মানে আমি লিখতে পারি ডায়ামিটার ইকুয়াল টু, সরি, ডায়ামিটার ইকুয়াল টু 2r। তার ইয়েস মানে স্যার, আর এর জায়গায় ওটা আমাকে, পাই ডি হবে। একদম একদম, আমি সেটাই বোঝাচ্ছি। আর এর জায়গায় আমাকে d/2 লিখতে হবে। আর এর জায়গায় আর কে আমি d/2 লিখতে পারি, কারণ আমি ডায়ামিটার ইকুয়াল টু 2r জানি, তো r ইকুয়াল টু d/2 আমি লিখতে পারি। তো আমি যদি এই ফর্মুলাটাকে ডায়ামিটার দিয়ে কনভার্ট করি, তাহলে আমরা কি লিখতে পারবো? 2 পাই d/2, 2d কেটে যাবে, তাহলে ফাইনালি কি আসবে? পাই ডি। তো পরিধির ফর্মুলা এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এটা রেডিয়াস দিয়ে, এটা ডায়ামিটার দিয়ে, কোনো ডাউট থাকলে বলুন। হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবার এরিয়া ইকুয়াল টু আমরা কি জানি? পাই বাই 2, সরি পাই, হ্যাঁ সরি, পাই আর স্কোয়ার, আর পাই আর স্কোয়ার, এটা আমরা এরিয়ার ফর্মুলা জানি। আমরা জানি আর ইকুয়াল টু d/2,
তো যদি আমি এটাকে ডায়ামিটার দিয়ে রিপ্লেস করতে চাই তাহলে আমি লিখতে পারি পাই d/2 এর হোল স্কোয়ার লিখতে হবে আমাকে। তো আমাদের ফর্মুলাটা কত আসবে? পাই নিচে 4 উপরে d স্কোয়ার। দেখো এটা থেকে এটা আসবে কিনা? আসবে। Yes, sir. তাহলে আমাদের ফর্মুলাটা কি হলো? পাই/4 d স্কোয়ার, রাইট? আমাদের হ্যাঁ, sir. এরিয়া আমরা এটাও লিখতে পারি, এটা ঠিক সেম হবে। এগুলো সিম্পল জিওমেট্রি। তো আমরা ভলিউম কি করে বের করলাম? কোনো ডাউট থাকলে বলবো। এবার দেখো, এবার ভালো করে বলবো। আমরা ভলিউম যেটা বার করলাম সেটা হচ্ছে সোয়েপ্ট ভলিউম বার করলাম, রাইট? খুব ভালো করে ছবিটাকে দেখো। কিন্তু এটা তো পুরো সিলিন্ডারটার ভলিউম নয়। পুরো সিলিন্ডারটার ভলিউম আমাকে মানে হচ্ছে আমাকে এই পোর্শনটা আরো অ্যাড করতে হবে। এই পোর্শনটা আরো অ্যাড করতে হবে। সিলিন্ডারটা পিস্টনটা এখান থেকে এখান পর্যন্ত যাওয়া আসা করে, ঠিক আছে? স্ট্রোক লেন্থ এটা, ঠিক আছে? সোয়েপ্ট ভলিউম এটা, ঠিক আছে? টিটিসি বিটিসি এটা, কিন্তু পুরো সিলিন্ডারটা তো হেড পর্যন্ত আমাকে ক্যালকুলেট করতে হবে। সিলিন্ডারটার টোটাল ভলিউম মানে তো নিশ্চয়ই হেড পর্যন্ত, রাইট? এখানে আর একটা ভলিউম থাকে, যে ছোট যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি ক্লিয়ারেন্স। এইটুকু যে জায়গা, এটাকে আমরা বলি ক্লিয়ারেন্স। এটাকে আমরা বলি ক্লিয়ারেন্স, CLEARENC। এটাকে আমরা বলি ক্লিয়ারেন্স। তো এইটুকু জায়গার যে ভলিউম, সেটাকে আমরা বলি CLEARENC, ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম। তো ক্লিয়ারেন্স ভলিউমটা কি সেটা পরীক্ষায় দেওয়া থাকবে। জেনারেলি এটা ক্যালকুলেট করতে হয় না। যদি ক্যালকুলেট করতেও হয় তাহলে একই ফর্মুলা, শুধু এল এর জায়গায় আমাকে এই ক্লিয়ারেন্সের লেন্থ, এইটুকু লেন্থ দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সোয়েপ্ট ভলিউম, এটা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে আমার টোটাল ভলিউমটা কি? টোটাল ভলিউম হচ্ছে VTOTAL ইকুয়াল টু ভলিউম অফ সোয়েপ্ট প্লাস ভলিউম অফ ক্লিয়ারেন্স। কোনো ডাউট থাকলে বলবেন। আমরা এত কিছু আছে কেন করছি? কারণ নেক্সট দিন আমরা আরো অনেক কিছু জানবো, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি জানবো, সেইগুলোর জন্য আমাদের এইগুলো লাগবে। প্লাস এগুলো অবভিয়াসলি জানা দরকার। এবার দেখো, যখন কোনো আমাদের বাইকের সিসি দেয়, 400 সিসির গাড়ি, 800 সিসির গাড়ি, 1200 সিসির গাড়ি, 1000 সিসির গাড়ি, তখন স্যার আমাদেরকে যে সিসির এর সিসি ডিপেন্ড করে স্যার, একদম টিডিআর বিটিসির উপরে। কোনটা? না না না, আমি সেটাই বলছি। যখন আমাদেরকে কোনো গাড়ির সিসি দেয়, তখন সে সব সময় আমাকে টোটাল ভলিউমটাই বলবে। কারণ যদি আমি অল্প ভলিউম দিই তাহলে মার্কেটে তো বিক্রি হবে না, রাইট? টোটাল ভলিউমটা সব থেকে ম্যাক্সিমাম। সাপোজ 400 সিসির গাড়ি, 400 সিসির গাড়ি মানে তার টোটাল ভলিউমটা হচ্ছে 400 সিসি, তার সোয়েপ্ট ভলিউম নয়। মার্কেটিং পলিসি এটা। কারণ যদি 400 সিসির বাইক হয় তাহলে ধরে নাও তার এখানে সোয়েপ্ট ভলিউম থাকবে 350 সিসি, বাকি 50 সিসি ক্লিয়ারেন্স থাকবে, 50 সিসি। কিন্তু মার্কেটিং তো করতে হবে, সেই জন্য ওরা সবসময় ম্যাক্সিমাম থাকে, কখনো ওটা সোয়েপ্ট হবে। বোঝা গেছে? আছে ক্লাস, বোঝা ইয়েস গেছে? স্যার। এই সবগুলো হচ্ছে মানে এই সিমিলারিটি আমরা দেখতে পাবো হচ্ছে অটোমোবাইলে দেখতে পারবো, অটো সাইকেল, ডিজেল সাইকেল, পেট্রোল ইঞ্জিন, মানে মোর অ্যাবাউট সিমিলার, ঠিক আছে? আমরা পরে দেখবো। কিন্তু তখন কি, তখন আমরা এখানটায় ফুয়েল দিই, ফুয়েল দিয়ে এখানটায় জ্বালাই, আমরা এখান থেকে ওয়ার্ক আউটপুট পাই তখন। কিন্তু এখানে কি, এখানে উল্টো ব্যাপারটা হচ্ছে, এখানে মোটর দিয়ে এই জায়গাটাকে ঘোরাচ্ছি, ঘোরানোর ফলে আমরা কম্প্রেস করছি এয়ারটাকে বা গ্যাসটা। এইগুলো এইগুলো হচ্ছে স্পেসিফিকেশন, এইগুলো আমাদেরকে জানতে হবে। টিডিসি কি, বিডিসি কি, সোয়েপ স্ট্রোক কি, ক্লিয়ারেন্স কি, সোয়েপ ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম কিভাবে বের করবো জানতে হবে। এগুলো আমাদের এখনো কাজে লাগছে। এগুলো আমরা অটোমোবাইল বা আইসি ইঞ্জিন পড়ার সময়ও কাজে লাগছে, কারণ এগুলো হচ্ছে সিলিন্ডারের স্পেসিফিকেশন। আজকের এই পর্যন্ত ক্লাসে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলুন। আজকে এই পর্যন্ত ক্লাস থাকবে, কারো কোনো ডাউট থাকলে আমাকে বলুন। না হলে আমরা বুঝেছি স্যার। ওকে, ঠিক আছে। ওকে আচ্ছা, আচ্ছা, আমাকে কেউ একজন বা আজকের অ্যাটেন্ডেন্সের লিস্ট পাঠিয়ে দেবে, স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে। ক্লাস এই পর্যন্ত থাকছে, সবাই রিভিশন করো।
মঙ্গলবারের মধ্যে অবশ্যই অ্যাসাইনমেন্ট দেবেন, না হলে কিন্তু মার্কস দিতে পারবো না। যারা ক্লাস করছেও না তাদেরকে বলে দেবো যদি পছন্দের থাকে, ঠিক আছে? না হলে কিন্তু মার্কস কম যাবে। ঠিক আছে, কোনো ডাউট থাকলে বলবো, সবাই রিভিশন করো। কোনো ডাউট থাকলে নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করবো। আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ওকে স্যার।